আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আবারও প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষ নিল জাতীয় পার্টি। মোদীকে খুশি করতে 900 একর জমি উপহার দেন হাসিনা। কবর থেকে তুলে লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের কড়া মন্তব্য। জাতিসংঘের অধিবেশনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত মোদীর। মাথায় ব্যান্ডেজ নিয়ে দীর্ঘদিন পর জনসম্মুখে জো বাইডেন। এবার বিস্তারিত। আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই, তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন দলটির কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। শনিবার রংপুর নগরের সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আওয়ামী লীগের সমর্থক, কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই। সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি, আমরা দিব না কেন? অবশ্যই দেব। আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই করব। তিনি বলেন, 300 আসনে আমরা প্রার্থী দেব। এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, তার যদি ক্লিন ইমেজ থাকে এবং তার বিরুদ্ধে কোনো সহিংসতার কোনো আলামত না থাকে, তাহলে কেন দেব না? অবশ্যই মনোনয়ন দেব। ফরিদপুর, গোপালগঞ্জ সহ অন্যান্য জেলাগুলোতে আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে। সেখানে যদি ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করেন, তাহলে তাদেরকে আমরা মনোনয়ন দেব। জাপার এই কো চেয়ারম্যান বলেন, গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি এবং এ ধরনের মব ভায়োলেন্সে নাই, তাদেরকে বাঁচানোর জন্য বিএনপির একটা ভূমিকা থাকতে হবে। তা না হলে বিএনপি একা হয়ে যাবে। সামনে যদি নির্বাচনে জাতীয় পার্টি না থাকে, তাহলে ইসলামী ঐক্যজোট, জামাত ইসলামী, চরমনাই, এনসিপি, গণ অধিকার পরিষদ দলগুলো থাকতে চায়, আরেকদিকে থাকতে চায় বিএনপি। এখন তারা যদি বলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না, তখন তারা যদি সরে দাঁড়ায়, তাহলে বিএনপি একা হয়ে যাবে। তাহলে একক নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। বিএনপিকে বিপদে ফেলার জন্য স্বাধীনতা বিরোধী শক্তিরা কিন্তু চেষ্টা করেছে। তিনি বলেন, তারা দেখছে বিএনপি তো এগিয়ে আছে, তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। এখন বিএনপিকে আঘাত করতে গেলে পিআর পদ্ধতি বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না জামাত ইসলামী। এরকম একটা খোরা অজুহাত খুঁজে বিএনপিকে বিপদে ফেলার চেষ্টা করছে। এজন্য সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনপিকে জাপার মহাসচিব এমন কথা বলতে পারেন বলে জানিয়েছেন তিনি। বেজা জানিয়েছে, 2017 সালের 7 থেকে 10 এপ্রিল ভারতের বিশেষ আমন্ত্রণে দিল্লি সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় দুই দেশের শীর্ষ বৈঠকে মিরসরাইয়ে ভারতের আদানি গ্রুপকে 1055 একর জমি দেওয়ার বিষয়টি আলোচনা হয়। পরবর্তীতে বাংলাদেশ 155 একর কমিয়ে 900 একর জমি দিতে সম্মতি জানায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দ্রুত কার্যক্রম শুরুর উপর গুরুত্ব দেন। 2019 সালের অক্টোবর মাসে আদানি বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়। 2022 সালে আরও একটি চুক্তিতে জয়েন্ট ভেঞ্চার গড়ে তোলার শর্ত সহ ভারতীয় এলওসির আওতায় 65% যন্ত্রাংশ ভারত থেকে ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়। বেজার একজন কর্মকর্তা জানান, এই 900 একর জমির কোনো মূল্য নির্ধারণ করা হয়নি। এছাড়া স্থাপনা, নির্মাণ ও উন্নয়নের সব কাজ ভারতীয় প্রতিষ্ঠান করবে, যেখানে বাংলাদেশের কোনো সংস্থা বা নাগরিকের প্রবেশাধিকার থাকবে না। প্রকল্পের যাবতীয় নিয়ন্ত্রণ ভারতই করবে এবং বাংলাদেশ শুধু পর্যবেক্ষকের ভূমিকা রাখতে পারবে। চট্টগ্রামের মিরসরাইয়ের এই এলাকায় বঙ্গোপসাগর রয়েছে এক পাশে, অন্য পাশে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। তাছাড়া ভারতের ত্রিপুরা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে। স্থানীয় ঠিকাদার ও গবেষকরা জানাচ্ছেন, এলাকার মানুষ প্রাথমিক থেকেই প্রকল্পটি নিয়ে উদ্বিগ্ন। স্থানীয় কৃষকরা জমি হারানোর ফলে ক্ষোভ প্রকাশ করেছেন। বীর মুক্তিযোদ্ধা ও সামরিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোস্তফা বলেন, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা ভারতের জন্য এত বড় জমি বিনামূল্যে দিয়েছেন। বাংলাদেশ এখানে কোনো স্বার্থ রাখে না। এটি ভারতের একতরফা সুবিধার প্রকল্প। গবেষণা প্রতিষ্ঠান নয়া দালানের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম বলেন, প্রকল্পের মাধ্যমে মিরসরাইয়ে একটি ছোট ভারত গড়ে উঠবে, যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। প্রকল্পটি বর্তমানে স্থগিত ও পুনঃমূল্যায়নের প্রক্রিয়ায় রয়েছে। 2024 সালের 5 আগস্টের পর স্থানীয় জনগণকে এই এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং 700 একর অতিরিক্ত জমি বর্তমানে মুক্ত। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। শনিবার 6 সেপ্টেম্বর জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়েরের সই করা এক বিবৃতিতে এই উদ্বেগ ও নিন্দা জানানো হয়। দলটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে কথিত ইমান আকিদা রক্ষা কমিটির লোকজন পুড়িয়ে দিয়েছে। নুরুল হক এখন মৃত। তার জীবদ্দশায় যা কিছু করেছেন
তার জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। কিন্তু এভাবে লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া ইসলাম অনুমোদন করে না। এই ঘটনার মাধ্যমে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে। আমরা এই ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তার তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও ইসলামী আদর্শের ভিত্তিতে পরিচালিত একটি আন্দোলন ও দল। সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ড জামায়াতে ইসলামী বরদাস্ত করে না। দেশের শান্তি প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। তাই এই ঘটনার সাথে জামায়াতে ইসলামের নাম জড়ানোর চেষ্টা অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। বিবৃতিতে আরও বলা হয়, দেশে আইন ও বিচার ব্যবস্থা বিদ্যমান। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল। সমাজ ও রাষ্ট্রে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আমরা সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি। এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তাকে অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে পুলিশের এক এসআই ও 10 কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার এক অফিস আদেশের মাধ্যমে তাদের বরখাস্ত করা হয়। বরখাস্তকৃতরা হলেন এসআই আবুল কাশেম, কনস্টেবল মনিরুজ্জামান, মোহাম্মদ কবির হোসেন, ইমরান, নির্জর খান, শামীম আলম, মোহাম্মদ রনি হোসেন, শরীফুল ইসলাম, তানভীর রহমান এবং আবু সাইদ মিয়া ও রবীন্দ্র দাস। তথ্যের সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী কালের কণ্ঠকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। কেউ ভুল করলে আমরা ব্যবস্থা নিচ্ছি। পুলিশের অফিস আদেশে বলা হয়েছে, অত্র জেলার নিম্নবর্ণিত পুলিশ সদস্যগণ পুলিশ লাইন্স এ কর্মরত থাকাকালে এএসআই এমআই ফোর্স অফিসের ঘট সিসি নং 283/25 তারিখ 12/8/2025 মূলে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে হাজতি মতিউর রহমানকে বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জজ ঢাকায় হাজির করার জন্য রওনা করেন। হাজতি আসামিকে বিজ্ঞ আদালতে হাজিরা প্রদান শেষে ফিরতি পথে নিম্নবর্ণিত পুলিশ সদস্যগণের সমন্বয়ে গঠিত স্কট দল কোনো স্থানে দুপুরে খাবার খাওয়ার যাত্রা বিরতি করেন। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানায় দলের সদস্যগণ হাজতিকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের শর্তে উৎকোচ গ্রহণ করেন। এ সংক্রান্তে অতিরিক্ত পুলিশ সুপার সহ ক্রাইম অ্যান্ড অপস 3 সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধানের জন্য নির্দেশ প্রদান করা হয়। 3 সদস্য বিশিষ্ট কমিটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদনে দাখিলকৃত প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, বর্ণিত হাজতি মতিউর রহমানকে আদালত হাজিরা প্রদানের পর ফেরত আনার সময় স্কট ডিউটি অফিসার ও ফোর্স কর্তৃক অনিয়ম সংঘটিত হয়েছে মর্মে প্রতীয়মান হয়। এতে আরও বলা হয়েছে, হাজতি মতিউর রহমানকে কিশোরগঞ্জ জেলা কারাগার হতে ঢাকায় আদালতে হাজির করা হয় এবং হাজিরা শেষে তাকে ফেরত আনার পথে যাত্রাবিরতির ব্যবস্থা করা হয়। যাত্রাবিরতির সময় খাবারের ব্যবস্থা করা হয়। স্কট ইনচার্জের ব্যবস্থাপনায় হাজতিকে আলাদা কক্ষে বসিয়ে খাবার খাওয়ানো হয় এবং অন্যান্য পুলিশ সদস্যরা বাইরে সাধারণ স্থানে খাবার গ্রহণ করেন। হাজতিকে আলাদা কক্ষে খাওয়ানো প্রচলিত স্কট ডিউটির শৃঙ্খলা পরিপন্থী এবং ইনচার্জের দায়িত্ব পালনে শৈথিল্যের প্রমাণ পাওয়া যায়। তবে তারা উপস্থিত থেকেও হাজতিকে আলাদা কক্ষে খাওয়ানোর অনিয়ম প্রতিরোধে উদ্যোগ নেয়নি, যা তাদের দায়িত্ব পালনের অবহেলার ইঙ্গিত বহন করে। সার্বিকভাবে পর্যালোচনায় প্রতীয়মান হয় যে হাজতিকে আলাদা কক্ষে খাওয়ানোর ঘটনা সত্য এবং এটি স্কট ডিউটির শৃঙ্খলার পরিপন্থী। অফিস আদেশে বলা হয়, নিম্নবর্ণিত অফিসার ও ফোর্সগণের উপরোক্ত কার্যকলাপ বিভাগীয় নিয়ম শৃঙ্খলার পরিপন্থী। অসৎ উদ্দেশ্য, অসদাচরণ ও জনসম্মুখে পুলিশের ভাবমূর্তিকে চরম ক্ষুণ্ণ করায় নিম্নবর্ণিত অফিসার ও ফোর্সগণকে পুলিশ রেগুলেশন অব বেঙ্গল 1943-এর প্রবিধান 880 মোতাবেক অদ্য 6/9/2025 পূর্বাহ্নে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত থাকাকালীন তারা বিধি মোতাবেক বেতন ও ভাতাদি আহরণ করবে। তাছাড়া সাময়িক বরখাস্তকালীন পুলিশ লাইন্সে সার্বক্ষণিক হাজিরা থেকে সাদা পোশাকে নিয়মিত রোল কল দিবেন এবং পিটি প্যারেডে হাজির থাকবেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। এবছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর বদলে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী 23 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত অধিবেশনের সাধারণ বিতর্ক হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার 6 সেপ্টেম্বর বক্তাদের আপডেট তালিকা প্রকাশ করে জাতিসংঘ। এতে দেখা যায় এবার ভারতের প্রতিনিধিত্ব করবে মন্ত্রীরা। ভারতের হয়ে 27 সেপ্টেম্বর নিউ ইয়র্কে বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর। এর আগে যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে লেখা ছিল 26 সেপ্টেম্বর বক্তব্য রাখবেন মোদী। অপরদিকে বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েলের সরকার প্রধানরা 26 আগস্ট বক্তব্য রাখবেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মোদী। সেবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। তবে এর কয়েক মাস যেতে না যেতেই মোদীর সঙ্গে ট্রাম্পের সম্পর্কের অবনতি ঘটে।
রাশিয়ার জ্বালানি কেনায় ক্ষুব্ধ হয়ে ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করেন ট্রাম্প, যা দুই দেশের উষ্ণ সম্পর্কে ফাটল ধরায়। জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তাদের তালিকা অবশ্য সবসময় অস্থায়ী হয়, অর্থাৎ যে কোনো সময় এটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। অধিবেশন শুরুর আগ পর্যন্ত এই তালিকা অব্যাহতভাবে আপডেট হতে থাকবে। অধিবেশনের শুরুতে বক্তব্য রাখবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি উপস্থিত বিশ্ব নেতাদের উদ্দেশ্যে কথা বলবেন। এরপর বক্তব্য রাখার কথা আছে ব্রাজিলের প্রেসিডেন্টের। এদিকে এবারের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স, কানাডা, বেলজিয়াম সহ একাধিক পশ্চিমা দেশ। তবে তাদের এই স্বীকৃতিকে বানচাল করতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মাথায় ব্যান্ডেজ নিয়ে দীর্ঘদিন পর জনসম্মুখে এলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার আমেরিকার ডেলাওয়ার রাজ্যের এক গির্জায় দেখা যায় তাকে। এ সময় তার মাথায় ব্যান্ডেজ দেখা যায়, যা জনগণের মাঝে উদ্বেগ সৃষ্টি করে। এক ভিডিওতে 82 বছর বয়সী এই প্রবীণ নেতাকে সবার সাথে কুশলী বিনিময় করতে দেখা যায়। প্রসঙ্গত, কিছুদিন আগে তার মুখপাত্র জানান, ক্যান্সার কোষ অপারেশনের জন্য অস্ত্রোপচার করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, বাইডেন মোহ সার্জারি করিয়েছেন। এটি মূলত এমন একটি অস্ত্রোপচার যেখানে ধাপে ধাপে ত্বক কেটে ক্যান্সার পুরোপুরি বের করে নেওয়া হয়। সম্প্রতি তার মাথার ডান পাশে একটি ক্ষতও দেখা যায়। এর আগে 2023 সালে বাইডেনের বুকের ক্যান্সার আক্রান্ত ত্বকের ক্ষত সারানো হয়েছিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালেই। যদিও প্রেসিডেন্ট হওয়ার আগেও ত্বকের কিছু ক্যান্সার অপসারণ করিয়েছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারির পর থেকে বাইডেন খুব একটা জনসম্মুখে আসছেন না, এড়িয়ে চলেছেন জনসভাও। উল্লেখ্য, বাইডেন দম্পতি দীর্ঘদিন ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই ও চিকিৎসার প্রচারণায় কাজ করে আসছেন। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। নেপালের সরকার ফেসবুক, এক্স, ইউটিউব সহ বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করতে যাচ্ছে। অভিযোগ রয়েছে নেপালি কর্তৃপক্ষের সঙ্গে নির্ধারিত নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নেয়নি এসব কোম্পানি। এটি দেশটির সরকারের সামাজিক যোগাযোগের মাধ্যম নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ। কারণ কিছু ব্যবহারকারী ফেক আইডি ব্যবহার করে ঘৃণা ও গুজব ছড়াচ্ছে, সাইবার অপরাধ করছে এবং সামাজিক শান্তি ব্যাহত করছে বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার জারি করা একটি সরকারি নোটিশে নেপাল টেলিকমিউনিকেশন অথরিটি NTA কে অনির্ধারিত বা নিবন্ধনহীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের অ্যাক্সেস বাধাগ্রস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোন কোন কোম্পানি প্রভাবিত হবে তা উল্লেখ করা হয়নি। এবার খেলার খবর। পুরো ম্যাচ লড়াই করে কোনো রকমে টিকে গিয়েছিল বাংলাদেশ, তবে শেষ রক্ষা হয়নি। একদম শেষ মুহূর্তে গোল হজম করে বসে যুবারা, তাতেই স্বপ্নভঙ্গ। এশিয়ান কাপে মূল পর্বে খেলার আশা শেষ হয় বাংলাদেশের। শুরুটা হয়েছিল স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে হার দিয়ে। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। ফাহমিদুলরা হেরেছেন এই ম্যাচেও। ভিয়েতনামের ভিয়েত-3 স্টেডিয়ামে শনিবার সি গ্রুপের ম্যাচে ইয়েমেনের বিপক্ষে 1-0 গোলে হেরেছে বাংলাদেশ। নির্ধারিত 90 মিনিট পেরিয়ে যোগ করার সময়েও একদম শেষ মুহূর্তে গোল হজম করে বাংলাদেশ। 4 মিনিট যোগ করার সময়ের শেষ মিনিটে সতীর্থের পাস ডি বক্সে পেয়ে জোরালো শটে গোলটি করেন বদলিনামা আব্দুল আওয়ামি। তাতেই স্বপ্নভঙ্গ বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের। প্রথমার্ধে অবশ্য বল দখলে এগিয়ে ছিল বাংলাদেশ। আলামিন, মুরসালিনরা বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিলেন, তবে গোলরক্ষকের দৃঢ়তা আর ফিনিশিংয়ের অভাব ভাঙাতে পারেনি জালের জট। সবচেয়ে কাছাকাছি এসেছিলেন মুরসালিন। 32 মিনিটে প্রায় 40 গজ দূর থেকে নেওয়া তার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ইয়েমেন গোলকিপার ওসামা আলী মশরেফ। দ্বিতীয়ার্ধে পরিবর্তন আনেন কোচ, তুলে নেন ফাহমিদুল ও আলামিনকে। তাতে খেলার গতি হারায় বাংলাদেশ। বদলি হিসেবে নামা জিসান ও রাহুল বল পায়ে ছিলেন এলোমেলো, একের পর এক সুযোগ নষ্ট করেন তারা। এর মাঝে ম্যাচের 87 মিনিটে লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন মুজিবুর রহমান জনি। বক্সের বাইরে পা চালাতে গিয়ে প্রতিপক্ষের শরীরে আঘাত হানেন তিনি। তাতে রেফারি লাল কার্ড দেখাতে কার্পণ্য করেননি। এই হারে এক ম্যাচ হাতে থাকলেও 4 দলের মাঝে তাদের স্থান হলো সবার শেষে। সব মিলিয়ে 9 সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচটা এখন কেবল আনুষ্ঠানিকতার। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।